ফিশবোন ডায়াগ্রাম তুমি সাইটগুলো শেয়ার করে না দেখে আসতে পারিনি, বুঝে গেছি যে এক সপ্তাহ আগে পড়াচ্ছিল। ফিশবোন ডায়াগ্রামে আমি বলেছিলাম কি রিজন হচ্ছে 6টা ফ্যাক্টর। ফার্স্ট হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মাসের মতো। এটা হচ্ছে আমরা যে কোনো ধরনের প্রবলেমের রুট কজ অ্যানালাইসিসের জন্য এই টুলটা আমরা ইউজ করি, ঠিক আছে? তোমার কোয়েশ্চেন যদি আসে যে মানে ইয়েতে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম বা হচ্ছে হলো তোমার ফিশবোন ডায়াগ্রাম বলো বা হচ্ছে আরেকটা জানি কি বলছিলাম ইশিকাওয়া কোনো নামে কোনো যে ডায়াগ্রাম, এটা কেন ইউজ করা হয়? একটাই অ্যানসার, যে কোনো একটা প্রবলেমের রুট কজ অ্যানালাইসিসের জন্য হচ্ছে আমি এটা ইউজ করি। আর কজগুলো আমরা কয় টাইপের করতে পারি? 6টা টাইপের করতে পারি। ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেজারমেন্ট, মেথড, এনভায়রনমেন্ট। এই 6টার আন্ডারে কিন্তু আপনি সবগুলো সাব কজ বের হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সবগুলো প্রত্যেকটার অনেকগুলো করে সাব কজ আছে। তো আমি যখন এটার ভাবে একটা ফর্মুলা একটা ফিগার আকারে ডায়াগ্রাম আকারে চিন্তা করি তখন হচ্ছে আমি পুরো জিনিসটা ফিগার আউট করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার রুট কজ অ্যানালাইসিস। আর তোমাদের এটার জন্য আমি কি দিয়েছিলাম? একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছিলাম, যেটা আমি নিয়ে নিব এক্সামের রেজে নিজের আগেই দিয়ে দেবো, ওকে? আচ্ছা, আজকে যেটা দেখাবো লাস্ট ক্লাসে আমি কস্ট অফ কোয়ালিটি বলেছিলাম না? কোয়ালিটি না কি মনে নাই তো? মনে থাকবে কেন? মনে আছে? দেখিনি তুমি মাঝে যায় আর কি মনে থাকে। একটু দেখলি মনে পড়লো। আচ্ছা, ঠিক আছে। এটা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য আমি পড়া ফেলছিলাম। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের পয়েন্ট, আর কোয়ালিটি ম্যানেজমেন্টের 7টা টুল, 7টার মধ্যে একটা হচ্ছে হলো এই ফিশবোন ডায়াগ্রাম বলো বা রুট কজ অ্যানালাইসিস যা হলো কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম, হ্যাঁ? আচ্ছা, এখন হচ্ছে আজকে আমরা বেসিক্যালি কোয়ালিটি, একজন খুব প্রমিনেন্ট এডওয়ার্ড ডেমিং নাম শুনেছি? কোয়ালিটির মানে অনেকটা কোয়ালিটির যে ফিলোসফি, এটাকে অনেকটা মানে হচ্ছে ফাদার বলা যায়, হ্যাঁ? এডওয়ার্ড ডেমিং ও হচ্ছে কোয়ালিটি সম্পর্কে 14টা পয়েন্ট দিয়েছে, 14 পয়েন্টস অফ কোয়ালিটি। আর একটা জিনিসও আছে যেটা ও করেছে, সেটা হচ্ছে পিডিসিএস সাইকেল। এটা চিনো? আমি কখনো শুনিনি। আমরা কোনো জন্য নাই। আচ্ছা, পিডিসিএস সাইকেল হচ্ছে এরকম: প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। এটা হচ্ছে আমার পিডিসিএস সাইকেল। পিডিসিএস সাইকেল জিনিসটা কি বেসিক্যালি? জিনিসটা হচ্ছে হলো যে কোনো একটা ব্যাপারে তুমি কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য হচ্ছে তোমার প্ল্যান করতে হবে।
চারটা স্টেপ আমাদের ফলো করতে হবে। ফার্স্টে কি হবে, ফার্স্টে হচ্ছে আমি প্ল্যান করব, হ্যাঁ, কোয়ালিটি ইনস্টল করার জন্য, কোয়ালিটি মেইনটেইন করার জন্য যে সাইকেল ফার্স্ট হচ্ছে আমি প্ল্যান করব, ওভারঅল পুরো একটা প্ল্যান করব। ওই প্ল্যান অনুযায়ী কি করি আমরা কাজ করব, তাই না? কাজ করি, কাজ করার পরে চেক করব এটার মধ্যে কোনো ভুল আছে। চেক করার পরে আমি একটা স্ট্যান্ডার্ড দিয়ে বানাতে বলছি না, স্ট্যান্ডার্ডাইজেশন মানে চেক করার পর আমার ভুলগুলো বের হয়ে গেছে, আমি বুঝে গেছি যে এই জিনিসটা যদি আমি প্রসেসটা যদি আমি ফলো করি তাহলে আমার কোথায় কোথায় ভুল হইতে পারে। আর তারপর হচ্ছে ওই অনুযায়ী ওইটাকে আমি একটা স্ট্যান্ডার্ড দিয়ে বানাতে ফেলছি, ওই অনুযায়ী হচ্ছে আমার অ্যাকশনটা ওই অনুযায়ী হবে, ঠিক আছে? তো এইটা যদি কোনো একটা প্রসেস আমরা বারবার ফলো করি তাহলে ওই প্রসেসটা কি হবে, আমার কোয়ালিটি ইনশিওর হবে। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি, আমি যদি কোয়েশ্চেন দিয়েও দিতে পারি পিডিসি সাইকেল, এক্সপ্লেইন পিডিসি সাইকেল জানা আছে, হ্যাঁ? আচ্ছা, আর এখন হচ্ছে আমি ডেরিভেটিভ 14 পয়েন্টস এরপরে আমি একটু ফোন করব করি 14 সাইকেল। আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স কমের কারণ আছে, আজকে কিন্তু অনেক ফ্যাক্টরিতে জেনারেল আমি না ঈদের আগে না, মানে নেক্সট থেকে হয়তো আরো আসবে না, এখন 2-3 দিন করে হবে এরকমই, কারণ সবাই জেনারেল দিয়েছে। পিডিসি সাইকেল পড়া হচ্ছে, এখন হচ্ছে 14 পয়েন্ট অফ কোয়ালিটি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? এটা আমি কোশ্চেনে মানে এক্সামে ধরে এই দিকে চলে আসে, ঠিক আছে? আর এবারের কোশ্চেন হচ্ছে তোমাদের মডারেশন হবে, কারণ আমিও নিচ্ছি, আমি নিচ্ছি 10 ব্যাচে আর 11 ব্যাচ হচ্ছে নুহার স্যার হচ্ছে, ঠিক আছে? তো সেম করছি, সেম কোর্স মার্কস পাওয়া সম্ভব নেই, কারণ যেহেতু তোমাদের মেজর আছে ওদের তো মেজর নাই, সো হচ্ছে মার্কস পাওয়া সম্ভব নেই। আর দুজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, আমি হচ্ছে হলো তোমাদেরকে একটু মানে আমার পড়ানোর স্টাইল এক একজনের তো এক এক রকম থাকে, এটা স্বাভাবিক। আমি পড়াই হচ্ছে একটু মুখস্থ জিনিস কম পড়াই, যেটা বোঝানোর মতো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যেটা পড়াতে মজা লাগে আমি ওইভাবে পড়াই, আর স্যার আবার একটু ডেসক্রিপটিভ পড়ায়, হ্যাঁ? তো হচ্ছে হলো কি বলবো তোমাদেরকে, তো আমি স্যারের স্লাইডগুলোও দিয়ে দিব, দুজনের মিলেমিশে আমার যেগুলো পড়াচ্ছে ওগুলোকে ফলো করে 2-3টা স্লাইড হবে, আর 2-3টা কোয়েশ্চেন হবে, স্যারেরগুলোকে 2-3টা কোয়েশ্চেন হবে, এভাবে মার্চ হবে। আর স্যারেরগুলো একটু ডেসক্রিপটিভ, মুখস্থ টাইপের বেশি, থিওরিক্যাল বেশি। তো আমি একটা সার্টিফিকেট আসছে যে কজ এন্ড ইফেক্ট ডায়াগ্রাম আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি, এটা পড়াই ফেলো, কারণ হচ্ছে কি এই যে এগুলাতে না আমার মার্কস তোলা সোজা, এই যে তোমার সাইকেল বলো পয়েন্ট বলো একবারে মনে ইসলামি থিওরিক্যাল বেশি না, হ্যাঁ একবারে আচ্ছা। এখন এডওয়ার্ড ডেনি হচ্ছে কি ওকে যেটা বললাম যে কোয়ালিটির একদম ফার্স্ট দিকে যদি কারো নাম বলতে হয়, কোয়ালিটির অনেক ফিলোসফার আছে যাদেরকে আমরা কোয়ালিটি গুরুস বলি, এখন ফার্স্টের দিকে নাম চলে আসে হচ্ছে এডওয়ার্ড ডেনি। ফার্স্ট পয়েন্ট আমি একটা বলতে হচ্ছিল ক্রিয়েট আ কনস্ট্যান্ট পারপোজ টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট। এটা খুবই বোরিং কিন্তু হচ্ছে এটা আসবে,
দরকার এটা খালি আমার নিজের মাথায় আসলেই হবে না, এটার একটা পারপাস ক্রিয়েট করতে হবে। আমার যাদেরকে নিয়ে আমার পুরো টিমটা গুছানো, তাদের সবার মধ্যে যে আমার যে ইমপ্রুভমেন্টটা দরকার, হ্যাঁ, এটার মধ্যে একটা মানে সচেতনতা জায়গা করতে হবে। আমি কি বলি যে কোম্পানিটাকে তুমি ওন করো, মালিকরা যে একটা কমন কথা বলে যে এটা তোমার কোম্পানি, তুমি ওন করো, এটা ওই জায়গায় সমস্যা আছে, এটা নিজের মতো করে দেখো, নিজের মতো করে আমার যে একটা ইমপ্রুভমেন্ট দরকার, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট দরকার, সেই যে একটা কনস্ট্যান্ট পারপাস এটার একটা ক্রিয়েট করে দিতে হবে, একটা ইনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। সেটাই হচ্ছে আমার ক্রিয়েট আ কনস্ট্যান্ট পারপাস টুয়ার্ডস ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এটো নিউ ফিলোসফি, এটা হচ্ছে সেম। এটো নিউ ফিলোসফিটা কি? আমাদের হচ্ছে ইয়েতে ফ্যাক্টরিতে একটা সেকশন থাকে আর&ডি, তাই না? ওদের কাজ কি? আর&ডি, হ্যাঁ, আর&ডি থাকে না? হ্যাঁ, রিসার্চ করে। রিসার্চ করে। ওদের কাজটা কি থাকে? নিউ টেকনিক বা নিউ ডিজাইন এগুলো কি করে? ডেভেলপ করে, তাই না? রিসার্চ এন্ড ডেভেলপের যে জায়গা, সেম এখানেও বলছে যে তুমি তোমার কোয়ালিটি যে ইমপ্রুভমেন্ট করবা, নতুন নতুন কোয়ালিটির কি কি ফিলোসফি আসছে ওগুলো তুমি স্টাডি করবা, আর কোনটা তোমার কোম্পানির জন্য ভালো হবে বা সুইটেবল সেটা তুমি অ্যাডপ্ট করবে। স্টপ ডিপেন্ডিং অন ইন্সপেকশন, যেটা আমাদের এখন অলরেডি শুরু হয়েছে, যে আগে যেটা ছিল যে ইন্সপেকশনের উপরই ডিপেন্ডেন্সটা ছিল, তাই না? যে একটা লাইনের শেষে কয়টা করেছে ভুলগুলো আবার ঠিক করা। এখন কি করে? এখন হচ্ছে ভুল হওয়ার সুযোগটাই কমে যায়। আগে থেকে সব কিছু শুরু, হ্যাঁ, আগে থেকে সব কিছু শুরু করে দেয়। এটাই বলতে হলো যে তুমি যে ইন্সপেকশনের উপর জাস্ট ডিপেন্ড করতেছো, স্টপ ইট। কোয়ালিটি টেল দ্যাট। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে ইউজ আ সিঙ্গেল সাপ্লায়ার ফর এনি ওয়ান আইটেম। মানে আমি আমার যে র ম্যাটেরিয়ালস নিচ্ছি বা সাপ্লাই চেইন আমি যাদের উপর ডিপেন্ড করতেছি, একটা সিঙ্গেল ইয়ের জন্য, আইটেমের জন্য একজন সাপ্লায়ার ইউজ করবো। যেমন ধরো আমার যদি হচ্ছে হলো ফেব্রিক দরকার হয়, ফেব্রিকের জন্য জাস্ট আমি একটা সোর্সের উপরই ডিপেন্ড করবো। 2-3 জনের মধ্যে করলে হবে কি? এটা তো আমাদের মানে নর্মাল সেন্সেই বুঝে হয়ে যাবে। যখন আমি 2-3 জনের উপর ডিপেন্ড করবো, ফেব্রিক কোয়ালিটি 3 রকমের হবে, প্লাস হচ্ছে আমার ম্যানেজমেন্ট, একজনকে ম্যানেজ করা যতটা ইজি, 10 জনকে ম্যানেজ করা কিন্তু ততটা ইজি না। আচ্ছা, এটা হচ্ছে আমার 4 নম্বর পয়েন্ট, ইউজ আ সিঙ্গেল সাপ্লায়ার ফর এনি ওয়ান আইটেম। আচ্ছা, তারপর বলছে যে ইমপ্রুভ কনস্ট্যান্টলি এন্ড ফরএভার, মানে আমি আমার ইমপ্রুভ করতেই থাকি, হ্যাঁ, থেমে থাকলে হবে না। তোমার নাম কি? যে পর আসছে রাস্তা আমি কি আগে দেখছি বাস্তবে প্রমোশন আজকে কেন আসছে? হ্যাঁ, ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা রাখতে হবে, না? ইউজ ট্রেনিং অন দ্য জব। এই জিনিসটা আমাদের গ্রামের সেক্টরে নাই বলেছ। গার্মেন্টস সেক্টরে আছে, খাদি যারা ওয়ার্কার তাদের ট্রেনিং করায়, কিন্তু আমার যারা এমপ্লয়ি আছে তাদেরও যে লিডারশিপ বা যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দরকার আছে, সেটার কোনো ইয়ে নেই, ব্যবস্থা নেই। জাস্ট হচ্ছে ওয়ার্কারদের কেমন মেশিন চালাবে, কেমন সুতা কম কাটবে, মানে হ্যাঁ, ওদের ট্রেনিংও দরকার আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার ম্যানেজমেন্টে যারা আছে, যারা ইঞ্জিনিয়ার, তাদেরও তো আমার কিছু স্কিল ডেভেলপমেন্টের দরকার আছে। আচ্ছা, তারপর 7 নম্বরটাতে আমার কি? ইমপ্লিমেন্ট লিডারশিপ, মানে হচ্ছে হলো, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, লিডার আর ম্যানেজার এই দুটার মধ্যে পার্থক্য কি? ম্যানেজার তো ম্যানেজ করা নাকি, লিডারশিপ তো কমান করবে, কেমনি কি করবে না করবে। একটা গ্রুপকে লিড দেওয়া ম্যানেজার তো গ্রুপকে লিড করে, আমরা একটা টিমের ম্যানেজার গ্রুপকে লিড করে না, কিন্তু দুইটার কিন্তু তোমার ভাবনায় ডিফারেন্স আছে। এখন হয় কি, যখন আমরা ম্যানেজার বলি তখন আমাদের মানে একটা আলাদা হ্যাডম বেড়ে যায় যে আমি ম্যানেজার, আমার কথা সবাই বুঝলো, আমি প্রভু, তাই না? এরকম আর লিডার হচ্ছে সে যেটা ফুল টিমকে সমান টিম স্পিরিট দিয়ে সবার মধ্যে একটা মানে ইন্সপিরেশন ঢুকায়,
কি? লিডার হচ্ছে হলো আমি তোমাদের সাথে মিশে যে তোমাদের মধ্যে থেকে কাজটা বের করা, সেটা হচ্ছে লিডার। বুঝে গেছে? এই হচ্ছে হলো বেসিক ডিফারেন্স। আচ্ছা, এখন কোয়ালিটির যে মডার্ন কনসেপ্ট সেটা কি কাকে প্রেফার করে? লিডার। আমাদের বসের দরকার না, আমাদের দরকার হচ্ছে লিডার। লিমিটের 14 পয়েন্টস এর 7 নম্বর পয়েন্ট এটাই যে ইমপ্লিমেন্ট লিডারশিপ। আচ্ছা, তারপর এটার পরপরই মিলানো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এলিমিনেট ফেয়ার। মানে হচ্ছে আপনি অনেক টিমে থাকে না যে আমি আমার একটা আইডিয়া আছে, হ্যাঁ, কিন্তু আইডিয়া আমি শেয়ার করতে ভয় পাচ্ছি, হয় না এরকম? যে টিমে আমার আইডিয়া আছে কিন্তু আমি আইডিয়া শেয়ার করতে ভয় পাচ্ছি। তো এই জিনিসের যে ভয় ভীতি, এটা হচ্ছে কখন এলিমিনেট করতে হবে। ঠিক আছে? এটা এলিমিনেট হবে কখন? যখন আমার লিডারশিপটা ইমপ্লিমেন্ট হবে, আমার যারা ওয়ার্কার আছে, এমপ্লয়ি আছে, তাদের মধ্যে যখন ওনারশিপটা ওন করবে কোম্পানিটা, তখনই কিন্তু ওর এই যে ভয়টা কেটে যাবে। আচ্ছা, তারপর 9 নাম্বার হচ্ছে ঘুম আসতেছে না আশা তো স্বাভাবিক। না ঘুম আসে না। তোমাদের এখানে এটা পড়াতে যে ঘুম আসে, আমি যে কি বিপদে পড়েছি, আমার সাথে আমাকে বলতে পড়ছে। আমার এরপরে কোর্স হচ্ছে মেকানিক্যাল। আমি ওদেরকে বলি একটা, ওরা বুঝে আরেকটা, তারপর ওদেরকে একটা একটা বুঝাতে বুঝাতে আমার মাথা উড়া যায়। মানে কি কোন বেসে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, ওদের হচ্ছে 11, 12 আর 13। তো ওদেরকে নিয়ে আমি একটু সামনে আছি। লাস্ট উইকে আমি মাত্র 3টা অঙ্ক করাচ্ছি। 3টা অঙ্ক করানোর পর হচ্ছে যে ম্যাম আজকে আর করবো এই না। ম্যাথ করলে ভালো, থিওরি এগুলো ভালো লাগে না। ম্যাথ করলে ক্লাস মনোযোগ দেওয়ার উপর যা। যেমন লাস্ট ক্লাসে হচ্ছে আমি তোমাদেরকে কস্ট অফ কোয়ালিটি পড়াচ্ছি, পরে হচ্ছে তোমাদেরকে আবার কজ এন্ড ইফেক্ট যখন দিলাম, তখন কিন্তু তোমার মনোযোগ সরার কোনো উপায় নেই, কারণ তোমার ব্রেন তো কাজ করতে পারছে না। তোমার ব্রেনকে তো আমি একটা প্রবলেম দিয়ে দিচ্ছি, ব্রেনের সিস্টেমই এরকম, প্রবলেম আসলে ও সলিউশন বের করার জন্য উঠে পড়ে। আচ্ছা, 9 নম্বর পয়েন্টটা হচ্ছে ব্রেক ডাউন ব্যারিয়ার্স বিটুইন ডিপার্টমেন্টস, যেটা ইন্ডাস্ট্রিতে খুবই মানে প্রিভিলেজ। সেটা কি? এই প্রোডাকশনে মার্চেন্ডাইজিং দেখতে পারে না, আবার সাপ্লাই চেইনের সাথে আবার মার্চেন্ডাইজিং এর খাতির থাকে। হ্যাঁ, সাপ্লাই চেইন আর মার্চেন্ডাইজিং মিলে কি করে? প্রোডাকশনের দোষ ধরার জন্য উঠে পড়ে লেগে থাকে যে আজকে মিটিং এ একটা দিতেই হবে, তাই না? সকালবেলা সকাল সকাল মনে করে যে মার্চেন্ডাইজার যদি প্রোডাকশনকে দিতে পারে, মার্চেন্ডাইজার খুশি, আবার প্রোডাকশন যদি আবার মার্চেন্ডাইজিংকে দিতে পারে, মানে এই দুটোতে একটা একটা দেখতেই পারে। হ্যাঁ, এই দুটো শোনাই গিয়ে হ্যাঁ, আবার প্রোডাকশন কি করবে? আজকে হচ্ছে আমার ওয়াশকে দিতে হবে একদম, ফিনিশিংটা দিতে হবে আরেকটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি লেগেই থাকে অ্যাজ আ কনসেপ্ট, মানে অ্যাজ আ রেজাল্ট আসলে কি হচ্ছে? আমার সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হচ্ছে না, একটা একটা র্যান্ডি পার্টি হয়ে যাচ্ছে যে আজকে ওই ম্যানেজারই করছে, তার আজকে পরের ভুলটা আমিই ধরবো। এই কারণে হয় কি যে দেখতেছি এটা আমার প্রবলেম হবে, ও কি করে চেপে যায় যে মিটিং ওর আগে ধুয়ে নেই, তারপর প্রবলেমটা ধরাই, তাই না? এই কারণটা করে এই ব্যাপারগুলোর থেকে হচ্ছে কি আমার আলটিমেটলি কোয়ালিটি নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, তাই না? তো এই যে জিনিসটা এক একটা ডিপার্টমেন্টের মধ্যে যে ব্যারিয়ার, সেটা হচ্ছে ব্রেক করে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা। আচ্ছা, গেট রিড অফ আনক্লিয়ার সোনা। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা আমার পুরাটা যে আমার প্রোডাকশন সেক্টরের সাথে জড়িত না। আমার প্রত্যেকটা কোম্পানির বা যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা ট্যাগলাইন থাকে না, যেমন ইউনিভার্সিটির অফ স্কলারসের স্লোগান উই বিল্ড প্রফেশনালস। এই দেখো, এই উই বিল্ড প্রফেশনালস কথাটার মিনিংটা খুব ক্লিয়ার একটা মিনিং না? আমার ইউনিভার্সিটির মোটো হচ্ছে আমি যাদেরকে বানাবো তাদের সবার মধ্যে প্রফেশনাল একটা সেন্স থাকবে, ওরা সবাই প্রফেশনাল হবে, ওরা জাস্ট এডুকেটেড হবে না। হ্যাঁ, এডুকেটেড আর প্রফেশনালের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এডুকেটেড আমি সবাইকে একটা সার্টিফিকেট দিয়ে দিলে আমি বলতে পারি যে ওরা এডুকেটেড, কিন্তু সবাইকে আমার প্রফেশনাল কখনোই সবাই প্রফেশনাল না। যারা 10টার মিটিংয়ে দেখবা যে আমি যদি একটা অ্যাসাইনমেন্ট দিই, বলি যে আমার আগামী শুক্রবারের ডেডলাইন, যেমন আজকে কেউই প্রফেশনাল, আজকে আমার অ্যাসাইনমেন্ট ছিল, কেউই জমা দেওয়া নেই। হ্যাঁ, ও তো জানেও না কি অ্যাসাইনমেন্ট, তার মানে কেউ একদমই প্রফেশনাল না। যে প্রফেশনাল এবং স্টুডেন্ট বা এডুকেটেড, সে হচ্ছে টাইম মেইনটেইন করবে, তার একটা আলাদা প্রফেশনাল এটিকেট থাকবে। সে ঢুকে মিটিং এর মধ্যে জায়গায় বসে পড়বে না, সে কি করবে? একটা বাবা হচ্ছে কোনো মিটিং এ আসছে, ও স্লিপার পরে চলে আসবে,
মিটিং করবো, দ্যাটস নট আ গুড আইডিয়া, তাই না? তো এই টাইপের যে সেলস গুলা এটা কি করবে, একদম প্রফেশনালের মধ্যে থাকবে। সো আমার কিসের থেকে কিসে চলে গেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে হলো আমাদের ইউনিভার্সিটির লোক, যে আমি যাদের আমার যে প্রোডাক্টগুলো বের হবে তারা সবাই প্রফেশনাল হবে। এখন আমার ইউনিভার্সিটির সাথে আমার যে স্লোগানটা সেটা কি একদমই মিলে গেছে না? যে আমার এটা একটা ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটির স্লোগান হচ্ছে উই বিল্ড প্রফেশনালস। তার মানে কি আমার এখানকার যে স্লোগানটা সেটা এখন ক্লিয়ার। আমার টার্গেট কাস্টমার যারা, ইউনিভার্সিটির টার্গেট কাস্টমার কার, স্টুডেন্টের বা বাবা মা। তো তারা এই জিনিসটা একদম ক্লিয়ার যে হ্যাঁ এটা এখানে একটা ইউনিভার্সিটি আছে, এটার মতো হচ্ছে উই বিল্ড প্রফেশনালস। সেম এই কথাটাই হচ্ছে 10 নম্বর পয়েন্টে বলছে যে তোমার যে স্লোগানটা হবে সেটা যাতে একদম টু দ্য পয়েন্ট হয়, আনক্লিয়ার কোনো স্লোগান যাতে না থাকে, হ্যাঁ। আর এখন ধরো আমি যদি এখন এই স্লোগানটাকে এরকম করতাম, উই বিল্ড প্রফেশনালের অর্থ এরকম, we produce the students who have professional sense after their graduation, আমি একটা স্লোগান বানাইলাম, এটা কি কোনো ক্লিয়ার হতো না? একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাইলাম যে we produce students who have extreme professional sense after they got graduated, এটা কি হতো? এটা তখন একটা আনক্লিয়ার ব্যাপার হয়ে যেত, কমপ্লেক্স ব্যাপার হয়ে যেত। এটাই বলছে যে তোমার যে স্লোগানটা হবে গেট রিড অফ আনক্লিয়ার স্লোগানস। তারপর হচ্ছে হলো ইলিমিনেট, দশটা বলছি না, আর লিখতেছি না, মুখ বলে 11 নাম্বারটা হচ্ছে ইলিমিনেট ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস। আচ্ছা, এখন হচ্ছে কি এবার আরেকটা ব্যাপারও আছে যে নিউমেরিক্যাল নাম্বারের উপরে ফোকাসটা না করা। এটা মানে এটা একটা ইজি নাম্বার বলছি যে এটা হচ্ছে হলো ইলিমিনেট নিউমেরিক্যাল টার্গেটস। নিউমেরিক্যাল টার্গেট মানে কি, যেমন ধরো আমি যেখানে চাকরি করতাম স্কোয়ারে, ওদের আমি যে ফিজিক্যাল ইয়ারে ঢুকি, ওদের ওই ফিজিক্যাল ইয়ারে টার্গেট ছিল 120 মিলিয়ন, হ্যাঁ 120 মিলিয়ন ওদের টার্গেট। ওরা হচ্ছে একটা নাম্বারের পিছনে ছুটতেছে। তুমি যখন শুধু একটা নাম্বার টার্গেট দিয়ে দিবা যে আমার 120 মিলিয়ন আমার টার্গেট, ইউ আর চেজিং আ নাম্বার, নট কোয়ালিটি, হ্যাঁ ইউ আর চেজিং আ নাম্বার, ইউ আর চেজিং জাস্ট আ নাম্বার। আমার তখন ফ্যাক্টরি মানুষদের মাথা থাকে কি সামহাও আমি এটা আমার, হ্যাঁ কোয়ান্টিটি আমি বেশি করব। যখন তুমি কোয়ালিটিকে চেক করতেছো তোমার এই যে এই নাম্বারটা তোমার বাই প্রোডাক্ট হিসেবে চলে আসবে। এটাই হচ্ছে হলো বেকিংয়ের 11 নম্বর পয়েন্ট যে ইলিমিনেট নিউমেরিক্যাল টার্গেট। তোমার যে নিউমেরিক্যাল টার্গেট আছে সেটাকে তোমার বাদ দিয়ে তোমার কোয়ালিটি টার্গেট যখন করবে তোমার নাম্বারের যে টার্গেটটা সেটা অলরেডি চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে 12 নম্বর পয়েন্ট হচ্ছে রিমুভ ব্যারিয়ার্স টু প্রাইড অফ ওয়ার্কম্যানশিপ। ফ্যাক্টরিতে এটা খুব, ফ্যাক্টরি না তুমি যে কোনো ইনস্টিটিউশন যেখানে তুমি টাকা পাও চাকরি করো, একজনের ক্রেডিট আরেকজন নিয়ে নেয়, এমন কিছু চোর থাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। প্রত্যেক 10 জনের মধ্যে 5 জনই চোর পাবা, এরকম চোর যে ওর ক্রেডিটটা আমি নিয়ে নেব, সব আমাকে ছাড়া তো কিছুই হয় না। বিশেষ করে নতুন অবস্থায় কি যখন আসলে তখন হ্যাঁ, আমার কিছু লোক থাকে এরকম, আর এখানকার কোনো কাজ আমি হাত না লাগালে হয় না। আর এবারটা তুই মরে গেলে তোর এখানে রিপ্লেসমেন্ট আসবে না। এবং দুনিয়াতে এমন কেউই নাই যে আমি ছাড়া চলবে না। আমি যদি আজকে মরে যাই তাহলে আমার কি ছাড়া দুনিয়া চলবে না? চলবে। দু একবেলা মানুষজন কান্না করবে, কিন্তু হচ্ছে মনে করে যে আমার লাশ পচার আগে আমার রিপ্লেসমেন্ট চলে আসবে প্রত্যেকটা ক্ষেত্রে। দেখবো যে ধর আমার আজকে কবরে নামাই দিছে, কালকে আজকে রাতে হচ্ছে আবার একটা রিক্রুটমেন্ট পোস্ট দিয়ে দিবে যে টেক্সটাইলে একজন ফ্যাকাল্টি লাগবে, হ্যাঁ এই সপ্তাহের মধ্যে হচ্ছে তোমার ভাইবা টাইবা নিয়ে আমার লাশ পোস্টেও যদি 15 দিন সময় লাগে, এক সপ্তাহের মধ্যে নতুন টিচার এসে করবে, তাই না? সে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারকে আমাকে নিয়ে বসে থাকবে, একবেলা দুইবেলা কান্না করবে, খাওয়া দাওয়া করবে না, এসে কিন্তু আলটিমেটলি আমার চলতে হবে, বেঁচে থাকতে হবে। আমার রিপ্লেসমেন্ট চলে আসবে না, প্রতিটা ক্ষেত্রে চলে আসবে। দুনিয়ার মধ্যে দেখবা যে কেউ মারা গেলে একমাত্র তার বাবা মা আর সন্তান এদের মধ্যে হচ্ছে একটা পার্মানেন্ট ক্ষত থাকে, আর কারোর কাছে কিন্তু সেটা থাকে না। মানে হচ্ছে একটা মানুষের সবচেয়ে ভ্যালু এরাই দিতে পারে, যে বাবা মা আর সন্তান। সন্তান একটা বয়স পর্যন্ত দেয়, তারপর আর দেয় না, যখন হচ্ছে সন্তান বড় হয়েছে। কিন্তু বাবা মার কাছে তুমি সারা জীবনে হচ্ছে তোমার ভ্যালুটা মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক কোথা থেকে কোথায় চলেছি, সেটা হচ্ছে যে রিমুভ ব্যারিয়ার্স টু প্রাইড অফ পার্টনারশিপ। মানে যার ক্রেডিট তোমার তাকে দিতে হবে, তাকে না দিলে সে আর তোমাকে আমি হয় কি 2 দিন 3
শর্ট কোর্স হয়, বিভিন্ন সার্টিফিকেশন কোর্স হয়। তো যে কোনো একজনের যখন আমি কোয়ালিটির জন্য যাব, তো আমার নিজের সেলফ ইমপ্রুভমেন্টের দিকে আমার ফোকাস দিতে হবে। আচ্ছা, তারপর লাস্ট হচ্ছে মেক ট্রান্সফরমেশন এভরিওয়ানস জব, মানে হচ্ছে হলো আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে যুগের সাথে তাল মিলায় চলতে হবে। এই ট্রান্সফরমেশনটাকে সবার একটা প্রায়োরিটি ক্রিয়েট করা, হ্যাঁ, আমার এনভায়রনমেন্টটাই ওরকম ভাবে ক্রিয়েট করা যাতে আমার ট্রান্সফরমেশন এভরিওয়ানস জব হয়। এই হচ্ছে আমার ডেমিংয়ের 14টা পয়েন্ট। আমি 10টা লিখছি আর 4টা মুখে বলবো। তো এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ধরে নিতে পারো যে আমি দিয়ে দিচ্ছি 7-8 একটা কোয়েশ্চেন। হ্যাঁ, ঠিক আছে।